পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব ২৭-২৮। মানুষের জীবন খরস্রোতা নদীর ন্যায়, এই ভালো তো এই খারাপ। এত কিছুর মাঝেও বারোমাসিনী রে কখনো দুঃখ কি জিনিস তা দেখা যায়নি। শুনতে হাস্যকর লাগলেও এই বাড়িটি সবসময় হাসি ঠাট্টার মজায় মাতোয়ারা হয়ে থাকে। এই পরিবারের সবার মজার আর হাস্যরসিকতাকে মুখরিত থাকে বাড়ির প্রতিটি দেওয়ালের আনাজ কানাজ। সবসময় হাসি মজায় সুখে থাকে বলেই যে দুঃখ এদের ছুঁতে পারবে না এমন তো কোনো কথা নেই। জীবনে দুঃখ থাকবেই, সুখ থাকলে দুঃখ থাকবে, আবার দুঃখ থাকলে সুখ। চেঁচামেচির আওয়াজ শুনে উপরের তলা দিয়ে আসতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় পৌষ। একটু দ্রুত এসে আসতে চেয়েছিল, ফলাফল পায়ের সাথে পা বেজে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায়। পৌষের আর্তনাদ করা এক একটা চিৎকার পার্বণের বুকে তীরের মতো বিঁধছে। ছেলেটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ওর পা বোধহয় আটকে গেছে, মস্তিষ্ক কাজ করছে না। এতক্ষণ মায়ের হাতে এতগুলো মার খেয়েও দাঁত কেলিয়েছে যেই ছেলেটা, সেই ছেলেটা এখন পাথর হয়ে গেছে। বাড়ির প্রত্যেকটা সদস্য স্থির, মাত্রই তাদের সামনে ঘটে যাওয়া ঘটনাটা বুঝতে তাদের সময় লাগছে। ফাল্গুনের হাত থেকে খুন্তি পড়ে গিয়ে ঝনঝন আওয়াজ করে উঠল। এতেই সবাই যেন তাদের ভ্রম থেকে বেরিয়ে আসে। পার্বণের মাথায় শুধু একটা কথাই বাজছে, পৌষে চিৎকার করে বলা, ও মা গো। তার মন ও মস্তিষ্ক তাকে বারংবার সিগন্যাল দিচ্ছে, পৌষ পড়ে গেছে, তার পোষ এই অবস্থায় পড়ে গেছে, তার পোষ ব্যথা পেয়েছে। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল ছেলেটাকে উন্মাদ করে দিতে। ত্রস্ত পায়ে দৌড়ে পৌষের কাছে চলে গেল। কিভাবে যে পার্বণ পৌষের কাছে তা সে নিজেও জানে না। ছেলেটার পুরো শরীর কাঁপছে, হাতটা এত অসম্ভব পরিমাণে কাঁপছে যে ও ঠিক করে ধরতেও পারছে না। তড়িঘড়ি করে পৌষকে নিজের বক্ষে নেয়। পৌষ জ্ঞান হারিয়েছে। ওর মুখটা দুই হাতে ধরে ওকে জাগানোর চেষ্টা করছে পার্বণ। আর ওর পরিবার, তারা তো পার্বণের প্রথম চিৎকারেই এসে পৌষের কাছে দাঁড়িয়েছে, তবে ছেলেটা কাউকে ধরতে দিচ্ছে না। পার্বণ নিজেও বাচ্চা ছেলেই, 17 বছরের ছেলেটা আহামরি বড় নয় যে এত বেশি স্টেবল হবে। ফাল্গুন ছেলের নিকট এগিয়ে গেল, পৌষকে ডাকতে ডাকতে মায়ের পানে তাকাই পার্বণ। ছেলের লাল টকটকে চোখের দিকে তাকিয়ে বুকটা ধক করে ওঠে ফাল্গুনের। একটু আগেও মার খেয়েও যার চোখে জলের রেশমাত্র দেখা গেল না, সেই ছেলে এখন কান্না করছে। মা, পৌষ চোখ খুলছে না কেন? ভাদ্র বোনের এই অবস্থা দেখে কি করবে দিশা পাচ্ছে না। পৌষের হাত ধরে দাঁড়িয়ে বসে আছে। বর্ষার জ্যৈষ্ঠ বাসায় নেই, বর্ষার বান্ধবী অসুস্থ ওখানেই আছে। বেশি রাত হয়ে যাওয়ায় আর বাসায় আসেনি। আর জ্যৈষ্ঠ বউকে একলা ছাড়বে না, তাই সেও হসপিটালেই থেকে যায়। এরকম একটা সিচুয়েশনে সবাই ভেঙে পড়লে কাজ হবে না, তাই চৈত্র বুদ্ধি খাটিয়ে প্রথমে নিজের স্বামীর কাছে যায়, বলে, ভাদ্র ওঠ, এভাবে বসে থেকে কোনো কাজ হবে না। পৌষ এখন স্বাভাবিক অবস্থায় নয়, ওকে আমাদের হসপিটালে নিতে হবে। চোখের পানি মুছে বইয়ের দিকে তাকায় ভাদ্র, বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলে, চৈত্র আমার বোন। চৈত্রের নিজেরও কষ্ট হচ্ছে, তবে এখন পরিস্থিতি ভিন্ন। এদের সবার বেহাল দশা দেখে ওর বোঝা হয়ে গেছে, যা করার ওকেই করতে হবে। পৌষের পা ডলছিল মা, ওকে উদ্দেশ্য করে চৈত্র বলে, ছোট মা, প্রয়োজনীয় জিনিস গোছাও। হাত দিয়ে চোখের পানি মুছে মাগ গেল সব গুছাতে। পৌষ সবার আদরের উপরন্ত সন্তান সম্ভবা, এই অবস্থায় এরকম সবাই স্তব্ধ। চৈত্র এবার গেল তার ছোট দুই ভাইয়ের কাছে, ওদের উদ্দেশ্যে বলল, হেমন্ত, বাবাকে গিয়ে বলো তিনি অ্যাম্বুলেন্স কল করতে, তিনি বোধহয় আওয়াজ পাননি। আর বসন্ত গিয়ে পানি নিয়ে এসো। দুই ভাই উদ্ভ্রান্তের মতো দৌড়ালো। বসন্ত গিয়ে পানি নিয়ে আসলে তা ছিটিয়ে দিল বসে চোখে মুখে, তবুও জ্ঞান না ফিরায় সবার কলিজায় পানি শুকিয়ে গেল। পার্বণ পৌষকে ধরে বিলাপ শুরু করে দিল। বলতে গেলে ছেলেটা পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। সবাইকে সামলানো গেলেও পার্বণকে সামলানো যাচ্ছে না। ও পৌষকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, এই পৌষ জান, তুই ঠিক আছিস? কোথাও লাগেনি তো? কিছু তো বল, আমার দম বন্ধ হয়ে আসছে। বোকা ছেলে, যার জ্ঞান নেই সে কি উত্তর দিতে জানে? এত কিছু ভাবার সময় কই পার্বণের। ও তো কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। তারপর বৈশাখ আসলে সে নিজের অর্ধাঙ্গিনীকে সামলায়। পৌষকে হসপিটালে নেওয়া হয়। এমন সিচুয়েশনে সত্যি বসে থাকা যায় না। আশারও প্রায় দৌড়ে দৌড়ে এসেছে। ভাতিজা ভাতিজির এই অবস্থায় সে নিজেও কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সকালে হাঁটতে বের হয়েছিল, সেখান থেকে এসেছে। যে যেভাবে ছিল সেই অবস্থাতেই রওনা দেয় হসপিটালে। তাদের এত খেয়াল করার সময় কই। পার্বণ তো জুতা ছাড়া খালি পায়ে পৌষকে কোলে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়।
দুজন ওয়ার্ড বয় এসেছিল, তবে তাদের নিকট পৌঁছে দিতে নারাজ পার্বণ। এই অবস্থায় বইয়ের প্রতি পজিটিভনেস এক ফোঁটাও কমেনি। ওই অবস্থায় খালি পায়ে জুতা ছাড়া পৌষের সাথে চলে যায় পার্বণ। যেখানে তার পুরো দুনিয়া জ্ঞান হারিয়ে পড়ে আছে, সেখানে এত কিছু খেয়াল করার সময় আছে নাকি? ফাল্গুন এক পলকের জন্য ছেলের কাজ ছাড়া হয়নি। আর পার্বণ, সে তো পৌষকে নিজের বুকের মধ্যে রেখেই সারা রাস্তা পাড়ি দিয়েছে। সবাই চিন্তিত, ওদের সবার চোখে পানি। 12 মাসিনীরে কখনো ঝগড়া হতে দেখা যায়নি। বাড়ির একজনের কিছু হলেই সবাই কেঁদে-কুটে ভাষায় অস্থির হয়ে যায়। এই নীরের বন্ডিংয়ে এত স্ট্রং। পৌষকে জ্যৈষ্ঠের হসপিটালে আনা হয়েছে। মেয়ের এই অবস্থা দেখে ভাষা হারিয়ে ফেলেন জ্যৈষ্ঠ। এত বছর ডাক্তার জীবনে এই প্রথমবার জ্যৈষ্ঠের হাত কাঁপছে কোনো রুগীর চিকিৎসা করতে। যতই সে ডাক্তার হোক, যত বড়ই ডাক্তার হোক না কেন, মেয়ের এমন অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারে না। জ্যৈষ্ঠের পিতৃহৃদয় কেঁপে ওঠে। জ্যৈষ্ঠের অবস্থা যে খুব একটা সুবিধার না, তা বুঝতে কারোরই বাকি থাকে না। জ্যৈষ্ঠের সহকর্মী ডাক্তার, তাই তাকে পৌষের চিকিৎসার কাজে কোনোভাবেই ইনভলভ করে না। জ্যৈষ্ঠ নিজেও বোধহয় পারত না। শত হোক বাবা তো পৌষের থেকেও ক্রিটিক্যাল রুগীকে হ্যান্ডেল করতে পেরেছে। আর আজ মনের জোর তো ধুর, কোনো সাহসই পাচ্ছে না। বর্ষা এমনিতেই গত রাত অনেক রাত অবধি জেগেছিলেন। যেই বাড়ি ফিরতে নিয়েছে, তখনই দেখে তার নারী ছেঁড়া ধন, তার বুকের মানিকের এই অবস্থা। কোনো মাই সহ্য করতে পারে না। বর্ষার ব্যতিক্রম হয় কিভাবে? এর মাঝে আবার কাল থেকে তার উপর দিয়ে একটার পর একটা যাচ্ছে। আর আজ এই অবস্থা। ঠিক আর থাকতে পারেনি, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। মায়ের এই অবস্থা, পৌষের অবস্থা, সব মিলিয়ে পাগল পায় ভ্রাদ্র। এসবের মাঝেও চৈত্র সর্বদা সবসময় সামাল দিচ্ছে সব। আশার নিজের বড় দুই ভাইকে সামলাচ্ছে। মাগার ফাল্গুন বর্ষার কাছে। বর্ষাকে একটা কেবিনে দেওয়া হয়েছে, স্যালাইন চলছে, ঘুমের ওষুধ দিয়েছে। আপাতত বর্ষার জন্য এটাই ঠিক মনে হয়েছে। বসন্ত ও হেমন্ত দুই ভাই পার্বণের দুই পাশে বসে আছে, চেষ্টা করছে পার্বণকে সামলাতে। যেই ছেলেটা সবসময় আজব আজব কথা বলে সবাইকে মাতিয়ে রাখে, আজ তার মুখে কোনো বুলি নেই। চঞ্চল ছেলেটা আজ নির্জীব, মূর্ছা যাওয়া, যার মধ্যে নেই কোনো সজীবতা। অথচ এই পার্বণের ভণ্ডামির রেকর্ডের কোনো শেষ নেই। আজ সে চুপ, মাথা নিচু করে থুতনিতে দুই হাত ঠেকিয়ে বসে আছে। ওর কিছু ভালো লাগছে না। ওর পৃথিবীটা সামনের ওটিতে। পার্বণের এই নিস্তব্ধতা কেউ মেনে নিতে পারছে না। ছেলেটা অস্বাভাবিকভাবে চুপ। এ যে ভালো লক্ষণ নয়। চৈত্র এতক্ষণের কঠিন খোলস ছেড়ে বাইরে বের হয়ে আসে, ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এতেও ভাইয়ের তার কথা বলছে না। পার্বণকে তো দুষ্টুমিতেই মানায়, সে শান্ত থাকবে কেন? সবার অবস্থা খারাপ, তবুও তাদের এখনো চিন্তা পার্বণকে নিয়ে। ও নিতান্তই বাচ্চা, ওর বুঝি বা কতটুকু? সেই যে ঘরে বসে কেঁদেছে, তারপর অ্যাম্বুলেন্সে বসে থেকে এই পর্যন্ত আর একটুও কাঁদেনি। পাথর হয়ে বসে আছে। ফাল্গুন ছেলেকে বুকে জড়িয়ে কেঁদে দিলেন। চিন্তায় আছে সকলে, এই ছেলে আবার কোনো ট্রমায় না চলে যায়। এই আব্বা, তুমি কাঁদছো না কেন? কিছু বলো, মায়ের সাথে কথা বলো। কিন্তু কিসের কি? পার্বণ সে নির্জীব। সবাই এগিয়ে আসলো, এটা সেটা বলেও একটা বুলি বের করতে পারলো না। এবারে জ্যৈষ্ঠ এগিয়ে এলেন। তার নিজের অবস্থা যাই হোক, এখন তার সেদিকে দেখলে চলবে? ওদিকে মেয়ে পড়ে আছে ওটিতে, এদিকে ভাতিজার সাথে মেয়ে জামাইয়ের এই অবস্থা। কিছু না হোক, চেষ্টা তো করাই যায়। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকার কোনো মানে নেই। বৈশাখ, যে কিনা সবসময় ছেলেকে খোঁচায়, সেও ছেলের এই দশা দেখে কি করবে বুঝে উঠতে পারছেন না। পার্বণ আর বৈশাখ বাপ ছেলের মধ্যে সারাক্ষণ ইন্ডিয়া পাকিস্তানের মতো অবস্থা বিরাজ করলেও আজ ছেলের করুণ পরিণতি পিতৃমন কাঁপিয়ে তুলেছে। পার্বণকে বারবার বলার পরও ওটির সামনে দিয়ে নড়াতে অক্ষম সবাই। ছেলেটা কিছু বলছে না ঠিকই, তবে গাঢ় হয়ে বসে আছে। জ্যৈষ্ঠ আস্তে আস্তে পার্বণের পাশ ঘেঁষে বসেন। ওকে জোর করে টেনে নিজের কোলে মাথা দেওয়ায় মাথায় হাত বোলাতে বোলাতে এবার তিনি বলতে আরম্ভ করলেন, তুই যখন জন্ম নিয়েছিস তখন স্বাভাবিকভাবে হোসনি, ভীষণ অসুস্থ ছিলি। তোকে অবজারভেশনে রাখা হতো, 7 দিন মা ছাড়া ছিলি। তোকে অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে। তুই পুরো 1 মাস অসুস্থ ছিলি। কেমন নির্জীব থাকতি, আমরা তো সবাই টেনশনেই শেষ। তোর মেজমা তখন সবে 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। পৌষ তখন তার গর্বে। পৌষের আসার কথা আরও পরে থাকলেও পৌষ আমাদের মাঝে তাড়াতাড়ি চলে আসলো। হয়তো আল্লাহই চেয়েছেন পৌষ আসুক, কারণ এখানে পার্বণ নামের একটা ছেলে, যে তাকে ছাড়া অপূর্ণ ছিল। মিরাকেল বললেও ভুল হবে না। পৌষের জন্মের সাথে সাথে
তুই প্রথমবারের মতো কান্না করা থামিয়েছিস। যেখানে ছোট বাচ্চারা কাদার পাশে হাসতো, সেখানে তুই শুধু কাঁদতি। হয়তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে পোষকে চাইতি। এ পর্যায়ে পার্বণকে জ্যৈষ্ঠের দিকে তাকাতে দেখা যায়। তিনি হালকা হেসে আবারও বলতে শুরু করলেন, সদ্য জন্মানো পোষকে 1 মাস বয়সী পার্বণের পাশে যখন রাখা হলো, হুট করে কান্না করা ছেলেটা হাসতে আরম্ভ করলো। অলৌকিকভাবে তুই পৌষ আসার পরেই ধীরে ধীরে সুস্থ হতে আরম্ভ করলি। সবাই তখন কি বলতো জানিস? সবাই বলতো তুই নাকি পৌষের জন্যই 1 মাস হসপিটালে অপেক্ষা করছিলি। এই আশ্চর্য ঘটনা দেখেই তোদের দাদাসহ আমরা ঠিক করি ভবিষ্যতে তোদের বিয়ে দিব, তোদের একসাথেই বেঁধে দিব। কারণ আমাদের বোঝা হয়ে গিয়েছিল পৌষ ছাড়া পার্বণ চলবে না। এখানেই কিন্তু শেষ নয়। পৌষ যেহেতু সময়ের আগে জন্ম নেয়, তাই ও অপুষ্টিতে ভোগে। ওর শরীর নাজুক, এটা অবশ্য আমার থেকে ভালো তুই জানিস। আমরা সবাই জানি পৌষের বডি খুবই সেনসিটিভ। আমরা তোদের বিয়ে দিলেও এত তাড়াতাড়ি তোদের জানাতে চাইনি। তোরা বড় হবি, নিজের পায়ে দাঁড়াবি, তারপর না হয় বলতাম। তবে ভাগ্যে যে অন্য কিছুই লেখা ছিল। আমি আর গভীরে যাব না। আমি তোর চাচা হলেও তোর শ্বশুরও হই। মেয়ে আর মেয়ে জামাইয়ের পার্সোনাল বিষয় নিয়ে আমি বলতে চাই না। তোরা ছোট, তবে এতটাও নয় যে বুঝবি না। তোদের এই কারণেই আমরা এই বিয়ের বিষয়টা লুকিয়ে গেছি। এই এতক্ষণ পর পার্বণের চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল। জ্যৈষ্ঠ বাচ্চাটাকে নিজের বুকে জড়িয়ে নিলেন। আরও কিছু বলবেন, তবে তার কথা অসমাপ্তই রয়ে যায়। জ্যৈষ্ঠ পার্বণের মাথায় হাত বুলিয়ে বলেন, আবার সুযোগ হলে আমি আজ যে কথাগুলো বলতে পারিনি তা বলবো। ওটি রুমে দরজা খুলে ডাক্তার বেরিয়ে আসে। সবাই ছুটে গেলেও যেতে পারে না পার্বণ। ও ঠাই বসে রয়। কেউ দেখলে বলবে এই ছেলে এত পাগলামি করেছে। পৌষ পার্বণ দুজনেই বাচ্চা ছেলে মেয়ে। এই বয়সে এত বোধবুদ্ধি থাকলে কাজেই লাগতো। আগের দিনে এত কম বয়সে বিয়ে অহরহ ছিল। যদিও গ্রামে এখনও তার প্রচলন আছে, তবুও শহরে তা অনেক কম। তার থেকেও বড় কথা, পৌষ এত কম বয়সে বাচ্চা ক্যারি করার মতো স্টেবল নয়। আগে এই বয়সে কিংবা এর থেকেও কম বয়সে মা হলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হতো মা বাচ্চা দুজনকেই। আর এখন বর্তমানে এটা খুবই কম। একে তো পৌষ ছোট, তার উপর আবার নাজুক শরীর মেয়েটার। বাচ্চা নেওয়ার মতো ধারণ ক্ষমতা হলেও এটা পৌষের জন্য রিস্কি। যেখানে 24-25 বছর বয়সী মেয়েগুলোর অবস্থায় ঝুঁকিতে থাকে, সেখানে পৌষের জন্য এটা হুমকির মতো। ওর কন্ডিশনের কথা ভেবে ডাক্তার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পৌষকে স্পেশাল কেয়ারে রাখতে হবে। যদিও এখনও পৌষের প্রেগনেন্সির বয়স বেশি দিন হয়নি, তাই আজকের সিচুয়েশন কাটিয়ে ওঠা গেছে। পরবর্তীতে এরকম কিছু হলে সেটা বাচ্চা এবং মা দুজনের জন্যই মারাত্মক লেভেলের ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। ডাক্তারের কথা সবাই শুনল। ডাক্তার যেহেতু জ্যৈষ্ঠের পরিচিত, তাই তিনি কোনো অ্যাকশন নেননি। জ্যৈষ্ঠের জন্য ব্যাপারটা চেপে যাওয়া গেছে। ডাক্তার আশা এককালের বন্ধু জ্যৈষ্ঠের, তাই জ্যৈষ্ঠকে আলাদা ডেকে বলেন, জ্যৈষ্ঠ, তুই নিজেও তো ডাক্তার, তোর তো বোঝা উচিত। তোর মেয়ের বয়স মাত্র 17। তুই ভাবতে পারছিস ওর বয়স এখন হেসে খেলে কাটানোর? আর ও এই বয়সে মা হচ্ছে। মা হতে গেলে যে কি কি করা লাগে, এতটুকু জ্ঞান হবারও তো টাইম দিবি। এসবও বাদ, সময়ের সাথে না হয় শিখে যাবে, কিন্তু তুই নিজেও জানিস মাতৃকালীন সময়টা কতটা সেনসিটিভ। আশার ঝাড়ি শুনে মুখ চোখ এইটুকু করে দাঁড়িয়ে রয় জ্যৈষ্ঠ। সে কি জানে না এসব? আলবাত জানে, কিন্তু ওর হাতে কিছু আছে নাকি? আশা এবার জ্যৈষ্ঠের উদ্দেশ্যে শুধাই, আর তোর জামাইয়েরও বলিহারি কাণ্ডজ্ঞান কোথায় সে? আজ তাকে কয়েকটা কথা শোনাই। একটু দূরেই দেবদাস হয়ে থাকা পার্বণের দিকে তাকিয়ে কাচুমাচু ভঙ্গিতে হাত দিয়ে পার্বণকে দেখিয়ে দিল জ্যৈষ্ঠ। আশা ভেবেছিল পৌষের বড় কারোর সাথে বিয়ে হয়েছে, কিন্তু জামাইয়ের জায়গায় বাচ্চা ছেলে দেখে আকাশ থেকে ধপাস করে পড়ে আসা। অবিশ্বাস্য গলায় বলে ওঠে, এখন এটা বলিস না এটা তোর মেয়ের জামাই? জ্যৈষ্ঠের দিকে তাকাতেই ও অসহায় মুখ বানিয়ে মাথা নাড়ায়। মাথা চক্কর দিয়ে উঠল আশার। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটোর বিয়ে দিয়েছিস, তার উপর বাচ্চার পেট থেকে বাচ্চা। তোদের নামে তো বাল্যবিবাহের কেস করা লাগবে। ওদের নিজেদের এখন ফিডার খাওয়ার বয়সে বাচ্চা পালবে। হ্যাঁ জ্যৈষ্ঠ, তোর থেকে আশা করিনি এটা। জ্যৈষ্ঠের এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওরে তোরই যদি এই রিয়াকশন হয় তাহলে বোঝ প্রথম শুনে আমাদের কি অবস্থা হয়েছিল। তবে আপাতত চেপে গেল সেসব। আর আশা, তার মাথা ভনভন করে ঘুরছে। এখন তাই গেছে রেস্ট নিতে। ভেবেছিল পৌষের হাজবেন্ডকে তুলোধনা করবে, বড় হয়ে কিভাবে এমন বেকুবের মতো কাজ করতে পারলো। কিন্তু নিজেই এখন বেকুব বনে গেছে।
এর এখন কি বলবে, নিজেই তো ছোট, বুঝের বও তো হয়নি এখন এই ছেলের মাঝে। পোষকে কেবিনে দেওয়ার পর থেকেই ওর শিয়রে বসে আছে পার্বণ। ওর হাত দুটো মুঠোয় পুরে কপালে ঠেকিয়ে বসে আছে। এর মধ্যে কপালে গালে হাতে অজস্র চুমু খাওয়া শেষ পার্বণের। শুধু বিশেষ একটা জায়গায় চুমু খাওয়া বাকি, যেটা পোষ উঠলে উসুল করবে। এরকমভাবে অচেতন থাকলে ফিল আসে না আর কি। সেসব জাগে চুমু খেয়ে পুরো মুখ ভিজিয়ে ফেলেছে পার্বণ। গাল দুটো লাল হয়ে গেছে। তাহলে বোঝো এই চুমুখোর পার্বণ বেটা কি পরিমাণে বেচারি পোষকে চুমু থেরাপি দিয়েছে। এখন এমনভাবে বসে আছে, বোঝাই সে কত শান্ত। বসে থাকতে থাকতেই পার্বণের কাঁধে হাত রাখে ভাদ্র। ওকে উদ্দেশ্য করে বলে, সারাদিন ধকলের উপর দিয়ে গিয়েছে, কিছুই খাসনি এখন পর্যন্ত। যা এখন গিয়ে খেয়ে আয়। খাবো না ভাই, তুমি এখন এখান থেকে যাও। তা বললে হয় নাকি, খেয়ে আয়। আমার পুরো দুনিয়া নিস্তেজ হয়ে পড়ে আছে, খাবার আমার গলা দিয়ে নামবে না। পার্বণের এরূপ কথায় স্তব্ধ ভাদ্র। বুকটা প্রশান্তি প্রশান্তি লাগছে। প্রতিটা ভাই চাই তার বোন ভালো থাকুক। ভাদ্র মনে মনে ভাবে, পোলা একটু জাউরামি করে, একটু ভণ্ড আছে, সবাইরে বাস দেয়, চিন্তার খনি, মানুষের হার্ট অ্যাটাকের কারণ। এছাড়া তো এমনি ভালো মানুষই। ভাদ্রের ইমোশনাল বিলাস বেশিক্ষণ টিকলো না। ও বোধহয় কয়েক সেকেন্ডের জন্য ভুলে গিয়েছিল এটা পার্বণ। মানুষ করে বৃষ্টি বিলাস, দুঃখ বিলাস, হ্যান ত্যান বিলাস, আর ভাদ্র করছিল ইমোশনাল বিলাস। ভাদ্র ভাই, তোমার বোন নেওয়ার বদলে আমি কিন্তু আমার বোন দিয়েছি। নিজের বোন আর বোন জামাইয়ের পিছে পড়ে আছো কেন? আমি কি আমার বোনের পিছে ঘুরি? পার্বণের হুট করে বলা কথা ভাদ্রের বোঝা তো দূর, মাথার 10 হাত ওপর দিয়ে গিয়েছে। ও বিস্ময় ভরা কণ্ঠে জানতে চাইল, মানে? আমার বোনকে তোমায় দিয়েছি না? হুম। তো হু হু না করে যাও তার কাছে। এখানে কি দেখছো না আমি পৌষের সাথে একটু সময় কাটাচ্ছি? বিষম খেলো ভাদ্র। এতক্ষণে বুঝেছে এই ছেলের প্রশংসা কিনা ও একটু আগেই করেছে। ওর পুরো আক্কেল হয়ে গেছে। থমথমে সুরে ভাদ্র জবাব দিল, আশ্চর্য, বোনকে দেখতে এসেছি। বোন কি পালিয়ে যাচ্ছে? না। তাহলে আমি যখন একটু সময় কাটাতে যাই তুমি তোমার বডি ঢুকিয়ে দাও। বেশি করলে আমি আমার বোন নিয়ে যাব। জোরে জোরে কাশি উঠে গেল ভাদ্রের। ও জিজ্ঞেস করলো, তুই কি আমাকে ওয়ার্নিং দিচ্ছিস? আরে না, কিসের ওয়ার্নিং? ভাদ্র যেই না এই কথা শুনে বলতে যাবে, তোর কথা শুনে তাই মনে হচ্ছিল। তার আগেই পার্বণের কথা শুনে ওর মাথা ঘুরে ওঠে। ওয়ার্নিং দেওয়ার দিন শেষ, ডিরেক্ট থ্রেট দিচ্ছি, মানে হুমকি দিচ্ছি। তোমার বোন যেমন আমার বউ, তেমনি আমার বোন কিন্তু তোমার বউ। তাই বুঝে শুনে কাজ কইরো। ডাক্তার আশার কেবিনে বসে আছে পার্বণ। বিশেষভাবে তলব করা হয়েছে পার্বণকে। পৌষের সুস্থতার পর থেকেই আবারও চাঙ্গা হয়ে গেছে পার্বণ। এই যে এখন নিজের সামনে যে এত বড় একজন ডাক্তার বসে আছে, পার্বণের মধ্যে কোনোরূপ সেরকম উদ্বিগ্ন নেই। চেয়ারের ওপর 2 পা ছড়িয়ে নিজের কমফোর্ট ওয়েতে বসে আছে সে। ডাক্তার আশা, যে কিনা পার্বণকেই জহুরি নজরে পরখ করছে, তাকে উদ্দেশ্য করে বলে উঠল, এভাবে আমাকে দেখে যাবেন নাকি কিছু বলবেনও? আমি তো আরও ভেবেছি আমার জন্য চা কফি সাজিয়ে রেখেছেন, যেভাবে বিশেষ তলব। বিশেষ কথাটা একটু টেনে টেনেই বলল পার্বণ। তারপর নিজের চুলের মাঝে হাত গলিয়ে সেগুলোকে পেছনে ঠেলল। পরনের গেঞ্জিটা টেনে টুনে ঠিকঠাক হয়ে বসে ফের শুধালো, আমাকে দেখার জন্যই বুঝি ডেকেছিলেন? তা আগে বলবেন না? পৌষের মেকআপ চুরি করে মুখে মেখে আসতাম। আচ্ছা যাই হোক, সেসব বাদ দিন। কিছু খাওয়ান আগে। আমি খাই, আপনি আমাকে দেখেন। মুখ দিয়ে চবর্গী আওয়াজ বের করে পার্বণ বলে, আশ্চর্য, কিছু বলেন ভাই। এই এতক্ষণ পর পার্বণ নিচে ভাঙা রেডিও থামালে বিরস মুখ বানালো আশা, বলে উঠল, বলার সুযোগ তো দেওয়া লাগবে নাকি? জিভ কাটল পার্বণ, তবে হেরে যেতে সে নারাজ। বলে, আমি সুযোগ কেন দিব, আপনি করে নিবেন। আশার মাথাটা ঘুরছে। হ্যাঁ, এইটুকু সময় ওর মাথা ঘুরেই দিয়েছে। আশাকে আগেই জ্যৈষ্ঠ সাবধান করেছিল, দেখ আশা, আমি আবারও বলবো, তুই বিষয়টা ভেবে দেখ। এখনও এত ভাবার কি আছে? বাচ্চা একটা ছেলে, ওর সাথে আমি কথা বলবো? এ কোনো সাধারণ পোলা নয়লা। মনে মনে এটা বললেও মুখে বলে, আমার সাবধান করার দরকার আমি করে দিয়েছি, এখন বাকিটা তুই বুঝিস। এবারে আশা বুঝতে পারলো এত সাবধান বাণী কেন। এ পোলা নয়, এ আগুনের গোলা। গলা খাকারি দিয়ে কথা আরম্ভ করলো আশা। বলল, তোমার মনে হয় না তুমি একটু বেশি তাড়াতাড়ি বাবা হয়ে গেছো? আর একটু আরাম করে বসলো, হাত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে। এটা কোনো কথাই না, এমন ভাব করে বলল,
কই না তো, আমার এমন মনে হয় না। বিয়ের হিসেব করলে দেখা যায় আমি আরো পিছিয়ে আছি। আমাদের জেনারেশনটাই এমন সব কিছুতে ফার্স্ট। আফটার অল জেনজি বলে কথা। আশা শেষ। ওর এখন নিজেকে পাগল পাগল লাগছে। শিক্ষা হয়ে গেছে। ও যদি আর কোনোদিন এই ছেলের সামনে আসে, ডাক্তার যেখানে অন্যের অসুখ সারায় সেখানেই জাউরা ছোকরা ওকেই অসুস্থ বানিয়ে দিল। পূর্ণা বনচাপা এসেছিল পৌষকে দেখতে, আর ওদের নিয়ে আসছিল কালো মেঘ। ঘটনা হলো, তিনজন রুগী দেখতে এসে এখন রুগী হয়ে বসে আছে। ব্যাপারটা হাস্যকর হলেও এটাই ঘটেছে। মূলত পূর্ণা বনচাপা পাশাপাশি দাঁড়িয়েছিল রিকশার জন্য। পিছনেই ছিল কালো মেঘ। বনচাপা কথা বলতে বলতে সামনে একটু এগিয়ে যায়, আর তখনই পূর্ণা দেখতে পায় একটা গাড়ি এদিকে আসছে। বনচাপাকে বাঁচাতে পূর্ণা ওর হাত ধরে টান দিয়ে পেছনে ছুঁড়ে মারে। বনচাপা গিয়ে পড়ে কালো মেঘের ওপর। ব্যাস, দুই ভাই বোন মিলে গিয়ে পড়ে ময়লার ভাগাড়ে। ওখানে থাকা কাচে ওদের হাত পা জখম হয়ে যায়। কাহিনী এখানেই শেষ না। আমরা জানি পদার্থবিজ্ঞানের ভাষায় প্রত্যেকটা ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া থাকে। সেটাই ঘটে পূর্ণার সাথে। পূর্ণা যেই ফোর্সে বনচাপাকে ধাক্কা দিয়েছিল, সমপরিমাণ ফোর্সে গিয়ে সামনে গিয়ে পড়ে, আর ঠাস করে গিয়ে একটা সাইকেলের সাথে বাড়ি খেয়ে ঠুস হয়ে যায়। এখন তিন বান্দা হসপিটালে আছে। সাদা ব্যান্ডেজ করা হয়েছে ওদের। কালো মেঘের হাত ঝুলে আছে গলার সাথে, পূর্ণার পা আর বনচাপার মুখে ব্যান্ডেজ। এই দৃশ্য দেখে হেসে লুটুপুটি খাচ্ছে পার্বণ। ওর হাসি হসপিটালের এই কেবিনে ঝংকার তুলছে। কালো মেঘ কটমট করে তাকিয়ে আছে পূর্ণার দিকে। এর অর্থ, এই একবার সুস্থ হতে দে, তারপর দেখিস কি করি। আর পূর্ণা বেচারি কি করবে? ও তো জীবন বাঁচাতে গিয়ে যে পঙ্গু করে ফেলবে সেটা কি বুঝেছে? হসপিটালে যাতে ভর্তি হওয়া না লাগে তাই তো বনচাপাকে টানলো। এখন যে পাশা উল্টে হসপিটালে ভর্তি হয়ে বসে থাকবে সেটা কে জানতো। সবশেষে পার্বণ আবারও পৌষের কেবিনে। পৌষের জ্ঞান ফিরেছে, তবে ওর মুখটা এখন দেখার মতো মুখ হতে আর কেউ না। পার্বণের আবদার, ওর সেই অধরা থাকা চুমু খাবে। আর পৌষের বক্তব্য, এটা হাসপাতাল। সো হোয়াট, হাসপাতাল তো কি হয়েছে? তোর মাথা হয়েছে? আমার সেন্স না থাকার সুযোগ নিয়ে যে এতগুলো চুমু খেয়েছিস তাতে হয়নি। আঙুলের সাহায্যে গণনা আরম্ভ করলেও হিসেবে গোলাতে পারবো যে কতগুলো খেয়েছে। ওর কাহিনী দেখে তেতে উঠল পৌষ। বলল, দেখছো কতগুলো যে খেয়েছে, গুনতেই পারছে না। সরি জান, কিন্তু এখন আমার তৃষ্ণা মেটাতেই হবে। পার্বণের এই ভোল পাল্টানোর কারণ ভাবার টাইমও পেল না। তার আগেই পার্বণ গিয়ে পৌষের ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। দীর্ঘ চুমু খাওয়া শুরু করে। এই অধর চুম্বন কোনো সাধারণ চুম্বন নয়। এটা একটা স্বামীর তার স্ত্রীর সান্নিধ্যে না পেয়ে যে তৃষ্ণা তা মেটানোর জন্য এতক্ষণে সব অভিযোগ আর ব্যাকুলতা সব চুমুর মধ্যে ঢেলে দিচ্ছে পার্বণ। পৌষ হিমশিম খাচ্ছে তাল মেলাতে। তবুও বুঝল পার্বণের অভিযোগ, অভিমান আর এতক্ষণে নীরবে সহ্য করা যন্ত্রণাগুলো। পার্বণ যা এতক্ষণ নিজের মধ্যে চেপে রেখেছে সেটা এখন উগরে দিচ্ছে। সবার কাছ থেকে লুকায়িত অনুভূতি প্রকাশ করছে নিজ নীড়ে পার্বণ। বেশ অনেকক্ষণ পর পৌষের ঠোঁট ছেড়ে দিল পার্বণ। দুজনেই হাঁপাচ্ছে। বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁট মুছে বাঁকা হাসল পার্বণ। অতঃপর পৌষের দিকে এগিয়ে গেল।